সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দী লাখো মানুষ। বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সিলেটের বন্যার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ, অভিযোগ বিএনপির। বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জবাবদিহিতা ও কঠোর ব্যবস্থা দুর্নীতি কমাবে সংসদে সাবেক পররাষ্ট্রমন্ত্রী। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার 8 মিশন শুরু হচ্ছে টাইগারদের। ব্যাটিং বোলিংয়ে টাইগারদের জ্বলে ওঠার আহ্বান হাতুরুল সিংহের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 24 ঘন্টায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা রয়েছে। সিলেট বিভাগে আগামী 8 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের 16টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 2 উপজেলার শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের পাহাড়ি ঢল কম হওয়ায় সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি। ফলে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। কিছু কিছু এলাকায় ডুবে যাওয়া বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। নগরীর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিও কিছুটা কমেছে। হাওরের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এদিকে সুনামগঞ্জে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলায় সুরমার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপরে, ছাতকে 129 সেন্টিমিটার এবং দিরাই পয়েন্টে 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য জেলায় 541টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট। অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই উত্তরের তিস্তা নদী। ফলে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দেয় বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে দুর্গত এলাকার মানুষের মাঝে। কুড়িগ্রামে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলার নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। তিনি আরও বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ফলে আগামী 3 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া বর্ধিত 5 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সিলেটে আমরা গত 24 ঘন্টায় অর্থাৎ সকাল 6টা পর্যন্ত 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিলাম। এর পরবর্তীতে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আজকে 20 জুন আমরা আরও 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সিলেটে। সেই সাথে আমরা আজ দুপুর পর্যন্ত সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনাতে আমরা 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। বদলগাছিতে 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। ময়মনসিংহে 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, পানিবন্দী দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বৈরিতা তৈরি করে বিএনপি বারবার দেশের ক্ষতি করেছে। রকুনুজ্জামানের রিপোর্ট।
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে দলের হীরক জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা, নাগরিক সমাবেশ, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান সহ নানা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। ক্ষমতায় থাকতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় বিএনপির ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপই আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারো সাথে কোনো সম্পর্ক করি। সিলেটে পানিবন্দী মানুষের সাহায্যে সরকারের ত্রাণ তৎপরতার কথা জানিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্মারক সই হতে পারে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎ করবেন। সফরকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি কোনো দায় নেই বলেই এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, সিলেটে বন্যা ও ধ্বংস সমর্থক হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢল বৃষ্টিতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের উদাসীনতায় এ পরিস্থিতি দাবি করে রিজভী বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। রিজভী বলেন, উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে এ ভোগান্তি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের উন্নয়ন খসে পড়ছে, দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, সরকার আছে ভারত সফর নিয়ে। রিজভির অভিযোগ, বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা। মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে। সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিমজ্জিত থাকে তারা জনগণ, জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া, সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না। তো এরা তো বেপরোয়া, এরা তো কর্তৃত্ব, ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না। সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয় মানুষের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ, অথচ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি অতীতের সব রেকর্ড ভেঙেছে। শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি খুবই আতঙ্কজনক। তিনি আরো বলেন, শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। একই সাথে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সাবেক পুলিশ কর্মকর্তা ও বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তাকে অনুমান ভিত্তিক বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। পুলিশ কর্মকর্তাদের সম্পদ অর্জনের বিষয়ে তিনি বলেন, এ সম্পদ অবৈধ কিনা সেটি ব্যাখ্যা পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার জানা মতে সম্পদের বিষয়টি অনুমান নির্ভর। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি, তাকে ডাকাও হয়নি। এ বিষয়ে তাদের একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান। পুলিশ কর্মকর্তাদের আয়ে এরকম সম্পদ তৈরি সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমির দাম অনেক বেড়েছে, তারা মিশনে গিয়েছেন, যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ, জবাবটি তাদের কাছ থেকে পাওয়ার পর পরিষ্কার হবে। সঠিক তথ্য না দিতে পারলে তাদের সম্পদ অবৈধ হিসাবে গণ্য হবে। এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি কোন রায় কিন্তু আমরা এখনো আমাদের কাছে পৌঁছেনি। এখনো আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এইটা তো তাকে সুযোগ দিতে হবে। তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর শাস্তির ব্যবস্থা নিলে দুর্নীতি কমবে বলে সংসদে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য একে আব্দুল মোমেন। তিনি বলেন, কয়েকজনের কারণে পুরো আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে। সংসদ অধিবেশনে তিনি সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করাকে সময়ের দাবি বলে উল্লেখ করেন। সিলেটে সরকারের নানা প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। বন্যার কারণে সিলেটের হাজার হাজার মানুষ দিশেহারা। হাওরে বক্স ড্রেন করার প্রকল্পগুলো অনুমোদনে আরও সতর্ক থাকা দরকার ছিল বলে তিনি দাবি করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদে দাবি করেন, রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি। এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে 63,830 জন আটক রয়েছে। বিএনপির 26 থেকে 27,000 নেতাকর্মী কারাগারে আটকের দাবি সঠিক নয়। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। হাজার হাজার সিলেটবাসী বন্যায় দিশেহারা। বিশেষভাবে লক্ষণীয় যে সমস্ত এলাকায় বক্স ড্রেন করা হয়েছে বা হাওর ইত্যাদিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে সমস্ত এলাকা অধিকতর বন্যা কবলিত, যদিও ড্রেন তৈরির আগে কখনো ওইসব এলাকায় বন্যা হয়নি। মাননীয় স্পিকার, উই হ্যাভ টু লিভ উইথ নেচার। প্রকল্পগুলো অনুমোদনে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া। আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, তারা সরকারকে টাকা দেয়, তাই তাদের কথা শুনতে হবে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ও বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমবে। দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া। এটা রোধে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। টাকা পাচার 7 থেকে 8 বিলিয়ন ডলার চলে যায়, এটা আমরা জানেন, সবাই বলে এবং পত্রিকা থেকে আসছে। টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল, এটা অনেকের ধারণা। এই টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায়, এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন স্যার, আপনি ইতিহাস অমর হয়ে থাকবেন, আমাদের ডলার ক্রাইসিস একেবারে চলে যাবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বুঝে শুনে বাজেট নিয়ে সমালোচনা করতে হবে। বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হবে, কারণ তারা টাকা দেয়। বিশ্বব্যাংক একই সময় মন্তব্য করছে, আমাদের কাগজে বেরও হয়েছে, তারা বলেছে, ওয়াশিংটনে তারা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ খুব ভালো করছে। তো ওর বক্তব্য তো শুনতে হবে, তাই না? তাহলে আপনি যদি বলেন বিশ্বব্যাংক কি বলে, বিশ্বব্যাংক টাকা লাগবে, তো আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকের, কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে, তা আপনি চালান না, আপনি দেন টাকা। এই সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু পণ্যের দাম নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন। জানান, দেশে 3 মাসের রিজার্ভ রয়েছে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এখনো আমাদের 3 মাসের উপরে রিজার্ভ আছে। প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয়, বিব্রত করা হয়। হ্যাঁ, 5 মাসের হলে ভালো হইতো, 10 মাসের হলে আরো ভালো হইতো, কোনো অসুবিধা নাই। বাট 3 মাস তো ক্রাইসিসে নাই, এবং আমাদের চাকাটা ঘোরা উল্টা দিকে ঘোরা শুরু হয়েছে। এখন ইনশাল্লাহ আমাদের বাড়বে, রেমিটেন্স আমাদের বেড়েছে। টিসিবির পণ্য ট্রাক সেলের পরিবর্তে স্থায়ীভাবে দোকান থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ ক্রিকেট। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার 8 মিশন শুরু করবে বাংলাদেশ। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সকাল 6:30টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুরু সিংহে বলেছেন, সুপার 8-এর লক্ষ্য পূরণ হয়েছে, এখন যা অর্জন করবে তা সব বোনাস। তবে এই স্টেজে ভালো করতে হলে সেরাটাই খেলতে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, জেতার সামর্থ্য আছে বাংলাদেশের, তবে সুপার 8-এর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে তার দল। ডেস্ক রিপোর্টে সাইফুর রহমান চৌধুরী। কঠিন চ্যালেঞ্জ নিয়েই সুপার 8 মিশন শুরু করতে হবে টাইগারদের। অস্ট্রেলিয়া ছাড়াও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত এবং বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে নাজমুল শান্তদের। ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেক ব্যাটিং সহায়ক, আর বাংলাদেশ দলের প্রধান সমস্যা এই ব্যাটিং। বিশেষ করে দলের টপ অর্ডার ব্যাটাররা আউট অফ ফর্মে থাকায় বড় স্কোর করা কঠিন হয়ে উঠেছে টাইগারদের জন্য। এই বিশ্বকাপে 4 ম্যাচ খেলেও বাংলাদেশে কোনো ব্যাটারই 100 রান করতে পারেনি। তবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কঠিন চাপ নিয়ে বিশ্বকাপ শুরু করে প্রথম রাউন্ডে 4 ম্যাচে 3 জয়। টি-20 বিশ্বকাপে 17 বছর পর দ্বিতীয় রাউন্ডে উঠে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। ওই রাউন্ডে বোলাররাই বারবার দলকে বিপর্যয় থেকে টেনে তুলেছে। তানজিম সাকিব, মুস্তাফিজ, তাসকিন, রিশাদ, সাকিবরা কন্ডিশনের সাপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলের জয়ে। সুপার 8-এও ভালো করতে বোলারদের পারফরমেন্সের ধারাবাহিকতা যেমন ধরে রাখতে হবে, তেমনি ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। অস্ট্রেলিয়ার মতো দলকে পেস বোলিংয়ের পাশাপাশি স্পিন দিয়ে কতটা ঘায়েল করা যায় তার উপর নির্ভর করছে টাইগারদের সফলতা। অস্ট্রেলিয়া খুব ভালো দল এবং নিজেদের খেলাটা নিয়ে আত্মবিশ্বাসী। তাদের শক্তি ও সীমাবদ্ধতা জানলেও এই ম্যাচে কন্ডিশনই বড় ভূমিকা রাখবে। তাই কন্ডিশনকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করার দিকেই আমাদের মূল মনোযোগ। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপকে যারা নিজেদের টুর্নামেন্ট বানিয়ে ফেলেছে, সেই অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপ রেজাল্ট খুব বলার মতো নয়। গত 8 আসরে 2বার ফাইনাল খেলে 1বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার গ্রুপ পর্বে 4 ম্যাচেই জয় পেয়েছে। তবে তাদের টপ অর্ডার ব্যাটাররা সবাই ফর্মে নেই, যা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। যদিও টি-20 সেরা অলরাউন্ডার মার্কোস স্টোয়নিস দারুণ ফর্মে আছেন, তার সাথে ওপেনার টিম হেড ডেভিড ওয়ার্নার রানে আছেন। বোলিংয়ে 9 উইকেট নিয়ে অ্যাডাম জাম্পা এই বিশ্বকাপের অন্যতম সফল স্পিনার হলেও পেস বোলিংয়ে মার্কোস স্টোয়নিস ছাড়া মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান হ্যাজেলউড, নাথান ইলিসরা সেরা ফর্মে নেই।
তারপরও দলীয় শক্তি ও সাফল্যে অনেক এগিয়ে থাকায় এই ম্যাচে পরিষ্কার ফেভারিট অস্ট্রেলিয়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে 10টি টি-20 ম্যাচ খেলে 4 জয়ের বিপরীতে 6টিতেই হেরেছে টাইগাররা। যদিও টি-20 বিশ্বকাপে দুই দেশের 5 মুখোমুখিতে সবকটিতেই জিতে মানসিকভাবেও অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করছি বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দী লাখো মানুষ। বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা। সিলেটের বন্যার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ, অভিযোগ বিএনপির। বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জবাবদিহিতা ও কঠোর ব্যবস্থা দুর্নীতি কমাবে সংসদে সাবেক পররাষ্ট্রমন্ত্রী। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার 8 মিশন শুরু হচ্ছে টাইগারদের। ব্যাটিং বোলিংয়ে টাইগারদের চলে ওঠার আহ্বান হাতুরু সিংহের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।